বন্ধুরা, মার্ভেলের সর্বশেষ সিনেমা ফ্যান্টাস্টিক ফোর দ্য ফার্স্ট স্টেপসে আপনাকে স্বাগতম। গল্পটি শুরু হয় রেড রিচার্ড এবং তার স্ত্রী সু স্টাম্পকে দিয়ে। সু সবেমাত্র জানতে পেরেছে যে সে গর্ভবতী। রেড এবং সু গর্ভবতী হওয়ার চেষ্টা ছেড়ে দিয়েছে এবং সেই কারণেই এই খবরটি তাদের জন্য খুবই আনন্দের ছিল। কিন্তু রেড ভাবতে শুরু করেছিল যে হয়তো তাদের এই সন্তানেরও তাদের মতো বিশেষ ক্ষমতা থাকবে। তাই আমরা জানতে পারি যে 4 বছর আগে রেড, সু, রেডের সবচেয়ে ভালো বন্ধু বেন এবং সুয়ের ভাই জনি মহাকাশে গবেষণার জন্য গিয়েছিল। কিন্তু সেখানে তাদের জাহাজ একটি মহাজাগতিক ঝড়ের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, যা তাদের দেহকে সম্পূর্ণরূপে বদলে দেয়। তারা সুপার পাওয়ার পেয়ে যায়। বেনের দেহ পাথরের মতো হয়ে গিয়েছিল, জনির পুরো দেহ আগুনের মতো হয়ে গিয়েছিল। লোকেরা তাকে হিউম্যান টর্চ বলা শুরু করে। রেডের দেহ রাবারের মতো প্রসারিত হতো, তাই অদৃশ্য হওয়ার পাশাপাশি সে একটি বলক্ষেত্র তৈরি করতে পারে। তাদের দলের নামকরণ করা হয়েছিল ফ্যান্টাস্টিক ফোর। তারা বিশ্বকে অনেক বিপদ থেকে রক্ষা করেছিল। রেড একজন অত্যন্ত বুদ্ধিমান বিজ্ঞানী ছিলেন, তাই সু বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য রাজনৈতিকভাবে সমস্ত দেশকে একত্রিত করার চেষ্টা করছিলেন। সে ভূগর্ভস্থ জগতের নেতা হার্ভির সাথেও একটি চুক্তি করেছিল। পুরো বিশ্ব ফ্যান্টাস্টিক ফোরকে ভালোবাসে, তাই এই মুহূর্তে জনি এবং ব্যান রিড এবং সুয়ের জন্য রাতের খাবারের জন্য অপেক্ষা করছিল, যারা রবিবারে রাতের খাবারের জন্য প্রথমবারের মতো দেরি করে এসেছিল। ব্যান বুঝতে পারল যে জনিয়ের মুখ দেখেই সে গর্ভবতী। সবাই উদযাপন শুরু করে। এই খবরটি পুরো বিশ্বকে জানানো হয়েছিল। তাদের পুরো বাড়িটিকে বেবি প্রুফ করে তোলা হয়েছিল। সবাই ভাবছিল যে বাচ্চাটিরও সুপার পাওয়ার থাকবে কিনা। রিড এই বিষয়টি নিয়ে গবেষণা করছে, তাই এর সাথে সাথে তারা মহাকাশ থেকে অনেক নতুন ট্রান্সমিশন পাচ্ছিল। রিড টেলিপোর্টেশন নিয়েও গবেষণা করছে। সে একটি ডিম টেলিপোর্ট করতে সক্ষম হয়েছিল, কিন্তু এর জন্য প্রচুর শক্তি ব্যবহার করা হচ্ছিল। এরপরে জনি মহাকাশ থেকে আসা ট্রান্সমিশন শুনতে শুরু করে। এটি অন্য কোনো ভাষায় ছিল, তাই সু তাদের রোবট হার্বিকে বাচ্চাটির একটি ক্রিপিং করতে দেখেছিল। সে রিডকে বলে যে তোমার ক্রিপিং করা উচিত ছিল, কিন্তু রিড বলে যে আমি এটি তৈরি করেছি। দেখুন, এর মাধ্যমে আমি পরীক্ষা করতে পারবো যে বাচ্চাটি স্বাভাবিক কিনা। আমরা অনেক পরীক্ষা করিয়েছি, বাচ্চাটি স্বাভাবিক আছে, সে এখানে আছে। তার শরীরটা একটু অদৃশ্য করে সে রিডকে তাদের বাচ্চাটা দেখায়, যেটা দেখতে সম্পূর্ণ স্বাভাবিক। এর মাধ্যমে রিড আশেপাশের সব ছোট ছোট অপরাধীদের গ্রেফতার করে। সে পুরো পৃথিবীকে বেবি প্রুফ বানাতে ব্যস্ত ছিল। কিন্তু তারপর মহাকাশ থেকে কেউ তাদের দিকে এলো। জনি কাছে গিয়ে দেখে একজন মহিলা। এই সিলভার সার্ফার টাইম স্কোয়ারের সামনে ফ্যান্টাস্টিক ফোরকে জিজ্ঞাসা করল, তোমরা কি এই গ্রহের রক্ষক? সু বলল হ্যাঁ। তারপর সিলভার সার্ফার বলে যে তোমার এই গ্রহটি শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। গ্যালাক্টাস তোমার গ্রহকে গ্রাস করবে, তাই তুমি যে দিনগুলো রেখে গেছো সেগুলো আনন্দের সাথে কাটাও। জনি সিলভার সার্ফারের পিছনে গিয়ে তার বোর্ড ধরে। সিলভার সার্ফার তাকে অন্য কোনো ভাষায় কিছু বলে চলে যায়। এরপর রিড তার গবেষণায় ব্যস্ত হয়। সে দেখে যে মহাকাশে অনেক গ্রহ ধ্বংস হয়ে গেছে এবং সেই সিলভার সালফার সেই সমস্ত গ্রহে চলে গেছে। রেড বলে যে গ্যালাক্টাস এখানে পৌঁছানোর আগেই আমাদের তার কাছে পৌঁছানো উচিত। তাই জনি বলে যে মেয়েটি আমার সাথে কথা বলেছিল, সে আমাকে কিছু বলছিল, সে আমার মুখের ঠিক সামনে ছিল। সবাই জানতে পারলো যে জনি ওই মেয়েটিকে পছন্দ করেছে। তাই জনি সুকে বলল যে মহাকাশ থেকে আসা একটি ট্রান্সমিশন হুবহু সিলভার সার্ফারের ভাষার মতো। এরপর রিড জনিকে তার নতুন স্যুট দেখায়। এই স্যুট পরে জনি মহাকাশেও কিছু সময়ের জন্য মানুষের মশাল হতে পারবে। ফ্যান্টাস্টিক ফোরের দল আবারও মহাকাশের দিকে রওনা দিল। উচ্চ প্রযুক্তির সাহায্যে তারা মহাকাশে খুব দ্রুত ভ্রমণ করতে সক্ষম হয়েছিল। সিলভার সার্ফারের তাপ সংকেত ট্র্যাক করে তারা একটি গ্রহের কাছে পৌঁছে গেল এবং এই গ্রহটি তাদের চোখের সামনে ধ্বংস হতে শুরু করলো। তারা এই গ্রহের আরো কাছে চলে গেল, তাই তার শক্তিতে জাহাজটি অদৃশ্য হয়ে গেল। গ্রহটি তাদের চোখের সামনে ধ্বংস হয়ে গেল। গ্যালাক্টাসও তাদের দেখতে পেল। তাদের জাহাজ গ্যালাক্টাসের জাহাজের দিকে যেতে শুরু করলো। সিলভার সার্ফার জাহাজের ভেতরে এসে বলল যে গ্যালাক্টাস তোমাদের সবার সাথে দেখা করতে চায়, তোমাদের এখানে আসা উচিত হয়নি। তাই ফ্যান্টাস্টিক ফোর সিলভার সার্ফারকে গ্যালাক্টাসের কাছে অনুসরণ করল। সে জিজ্ঞেস করে, সেদিন তুমি আমাকে কি বলেছিলে? সিলভার সালফার বলে, তোমার প্রিয়জনদের সাথে মৃত্যুবরণ করা আশীর্বাদের মতো। এরপর তারা সবাই গ্যালাক্টাসের সামনে পৌঁছায়। গ্যালাক্টাস ছিল এক বিশাল মহাজাগতিক সত্তা, যাকে তার ক্ষুধা মেটাতে গ্রহ খেতে হয়। ফ্যান্টাস্টিক ফোর তার দিকে তাকিয়ে থাকে। গ্যালাক্টাস তাদের জিজ্ঞাসা করে, তোমরা কি এত দূর থেকে আমার কাছে ভিক্ষা করার জন্য এখানে এসেছ? রেড বলে, আমরা কথা বলতে এসেছি। এতে গ্যালাক্টাস বলল, আমি তোমাদের পৃথিবীকে রক্ষা করব, কিন্তু আমি তোমাদের সন্তানকে চাই। সে একজন অত্যন্ত শক্তিশালী সত্তা, যে আমার জায়গা নেবে এবং আমাকে মুক্ত করবে। রিড বলতে শুরু করে, না, সে স্বাভাবিক, যার উপর গ্যালাক্টাস তার ক্ষমতা ব্যবহার করে। এবং সু ব্যথা অনুভব করতে থাকে। তার সন্তান জন্মগ্রহণ করতে যাচ্ছিল, তাই জনি গ্যালাক্টাসকে আক্রমণ করে। তারা সবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। জনি বেশিক্ষণ মহাকাশে মানুষের মধ্যে থাকতে পারেনি। সু তার ক্ষমতা ব্যবহার করে সিলভার সার্ফারকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। কোনোভাবে তারা তাদের জাহাজে পৌঁছে যায়, কিন্তু সিলভার সার্ফার তাদের পিছনে ছুটছিল। একবার সে সুয়ের সন্তানের কাছে পৌঁছালে তারা পালিয়ে যায়। সু জনিকে বলে, জনি সিলভার সার্ফারকে তাকে হত্যা করতে বলেছিল। সে তোমার ভাগ্নের পিছনে লেগেছে।
জনি সিলভার সার্ফারের দিকে একটা রশ্মি ছুড়ে মারছিল। সিলভার সার্ফার তা এড়িয়ে যাচ্ছিল। রেড মহাকাশযানের একটি কৃষ্ণ গহ্বরের স্থানাঙ্ক খুঁজে বের করে। তারা একটি কৃষ্ণ গহ্বরের কাছে পৌঁছে গেল। ইঁদুর বলল যে আমাদের কৃষ্ণ গহ্বরের কাছে যেতে হবে যাতে এটিও আমাদের অনুসরণ করে। এখন এই জিনিসটি খুবই ঝুঁকিপূর্ণ ছিল। ইঁদুর সুকে আমাদের জাহাজকে অদৃশ্য করতে বলেছিল, তাই সে তাদের জাহাজকে অদৃশ্য করে দেয়। তাদের জাহাজের অর্ধেক সিলভার সার্ফারের সামনে কৃষ্ণ গহ্বরের কাছে বিস্ফোরিত হয়। সে কৃষ্ণ গহ্বরে আটকা পড়ে। তাই ফ্যান্টাস্টিক ফোর পাশ দিয়ে পালিয়ে যায় এবং এখানে মহাকাশে সু তার পুত্র সন্তানের জন্ম দেয়। সে তার সন্তানের নাম ফ্র্যাঙ্কলিন রাখে। ফ্যান্টাস্টিক ফোর তাদের পরিবারের নতুন সদস্যকে নিয়ে পৃথিবীতে পৌঁছেছিল। পৃথিবীর সবাই খুশি হয়েছিল। মিডিয়ার লোকেরা রিডকে জিজ্ঞাসা করেছিল যে তুমি গ্যালাক্টাসকে কিভাবে পরাজিত করলে। রিড বলল, আমরা তা করিনি, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু গ্যালাক্টাস আমাদের সন্তান চায়। সে বলেছিল যে তুমি আমাকে তোমার সন্তান দাও এবং আমি আর্থকে ছেড়ে দেব, যা আমরা অস্বীকার করেছিলাম। রিড এবং তার দল ভাবছিল যে এটি দিয়ে তাদের কি করা উচিত। রিডের কাছে কোনো সমাধান ছিল না। গ্যালাক্টাস তার কল্পনার চেয়েও শক্তিশালী। রিড ভয় পেয়েছিল যে প্রথমবারের মতো আমার কাছে কোনো সমাধান নেই। তাই জনি সুকে সিলভার সার্ফারের সাথে তার কথোপকথনের রেকর্ডিং দেখালো। সে বলল যে এখন আমার কাছে একটি লাইনের অর্থ আছে, মানে আমি বাকি বার্তাটিও ডিকোড করতে পারি। তাই এর সাথে পুরো পৃথিবী ভীত হয়ে গেল। মানুষ ফ্যান্টাস্টিক ফোরের বিরুদ্ধে চলে গেছে যে তারা তাদের সন্তান দিতে পারে না। তাদের ভবনের বাইরে মানুষের ভিড় ছিল। রিড বলে যে লোকেরা আমাদের ঘৃণা করছে এবং তারা ঠিক, কারণ আমাদের কোনো পরিকল্পনা নেই। তারা এই মুহূর্তে এই জিনিসের একটি সমাধান দেখতে পাচ্ছে। যা শুনে সু রেগে গেল যে তুমি কি বলছো। সে কাঁদতে কাঁদতে ফ্র্যাঙ্কলিনকে চুপ করিয়ে দেয়। সু বলল যে আমি জানি তোমার মনে কি চলছে। রিড বলল, না, আমি কখনোই আমার ছেলেকে গ্যালাক্টাসকে দেব না। আমার কাজ হলো চিন্তা করা। আমি খারাপ জিনিসগুলি ভাবি যাতে আমি সেগুলোর সমাধান করতে পারি। রেড বলে, আমি সবকিছু ঠিক করে দেব। তাই সু ফ্র্যাঙ্কলিনকে নিয়ে যায়। সে লোকদের বলল যে এটা আমার ছেলে ফ্র্যাঙ্কলিন। সু বলল যে আমার মা সবসময় বলতেন যে সু, আমি তোমার জন্য পৃথিবী এবং আকাশ সরিয়ে দেব এবং আমি আমার সন্তানের জন্যও তাই করব। সু বলল যে আমি এই গ্রহের জন্য আমার সন্তানকে উৎসর্গ করব না এবং আমার সন্তানের জন্য এই গ্রহকেও উৎসর্গ করব না। আমরা লড়াই করব, আমরা একটি পরিবার হিসেবে লড়াই করব। তাই সুয়ের পৃথিবী এবং আকাশ কাঁপানোর কথা রেডকে একটি ধারণা দেয়। সে বলে যে আমরা আমাদের পৃথিবীকে এমন জায়গায় সরিয়ে নেব যেখানে গ্যালাক্টাস আসতে পারবে না। রেড পুরো পৃথিবীকে সেই ডিমের মতো এখানে সরিয়ে নেবার কথা বলছে। এটি করে সে পৃথিবীকে এত দূরে নিয়ে যাবে যে গ্যালাক্টাস লক্ষ লক্ষ বছর ধরে আসতে পারবে না। তাই এই কাজের জন্য সে সারা পৃথিবীতে বড় বড় টাওয়ার তৈরি করতে শুরু করে। এই কাজটি করার জন্য তার অনেক শক্তির প্রয়োজন ছিল। তাই শক্তি সঞ্চয় করার জন্য সারা বিশ্বে লকডাউন আরোপ করা শুরু হয়, যার সাথে রিড ফ্র্যাঙ্কলিনের সাথে কথা বলতে শুরু করে যে আমি তোমার সম্পর্কে কিছুই জানি না এবং এখন আমি জানার চেষ্টাও করব না। তুমি নিজেই আমাকে সবকিছু বলো। এখানে জনি সিলভার সার্ফারের ভাষা বোঝাতে ব্যস্ত ছিল। তাই পুরো পৃথিবীকে সরানোর দিন এসে গেল। তারা সব টাওয়ার চালু করে দিল। কাউন্টডাউন শুরু হলো। কিন্তু তারপর সিলভার সার্ফার সেখানে প্রবেশ করল। সে একে একে সব টাওয়ার ধ্বংস করতে শুরু করল। এর মানে ফ্যান্টাস্টিক ফোরের মিশন নষ্ট হয়ে গেল। তাই জনি সিলভার সার্ফারের মুখোমুখি হলো। সে তার ভাষায় সর্বত্র বার্তা পাঠালো। এই বার্তাগুলিতে সিলভার সার্ফারকে শালাবল বলা হচ্ছিল। জনি শালাবলের সাথে তার ভাষায় কথা বলছিল। সে শালাবল সম্পর্কে জানতে পেরেছিল যে সে একজন বিজ্ঞানীর গ্রহ থেকে এসেছে এবং যখন গ্যালাক্টাস তার গ্রহ গ্রাস করতে এসেছিল, শালাবল তার গ্রহকে বাঁচাতে গ্যালাক্টাসকে দাসত্ব করতে শুরু করেছিল এবং এই ট্রান্সমিশনগুলিতে তার গ্রহের লোকেরা তাকে ধন্যবাদ জানাচ্ছে। কিন্তু বাকি গ্রহগুলি থেকে কেবল যন্ত্রণাদায়ক চিৎকার শোনা যাচ্ছিল। শালাবল এইসব শুনতে পেল না। সে উড়ে গেল এবং জনি তার পিছনে পিছনে গেল। সে বলল যে এটি আমার গ্রহ এবং আমিও তোমার মতো এটিকে রক্ষা করব। জনি বলে ফ্র্যাঙ্কলিনের পরিবর্তে আমাকে নিয়ে যাও। শালাবল বলে যে এটি ঘটতে পারে না। সে বলে যে শিশুটিকে নিয়ে যাও এবং এখান থেকে পালিয়ে যাও। তাই এখন তারা পৃথিবীকে সরাতে পারবে না। এই কথা শুনে রিডের মাথায় আরেকটি বুদ্ধি এলো। সে বলল, আমাদের গ্যালাক্টাসকে এখানে আনতে হবে। আমরা তাকে টাইম স্কোয়ারে নিয়ে আসব এবং তাকে এমন এক জায়গায় টেলিপোর্ট করতে হবে যেখান থেকে সে আর কখনো ফিরে আসতে পারবে না। এখন এই কাজের জন্য তাদের গ্যালাক্টাসকে 37 সেকেন্ডের জন্য টাওয়ারের মাঝখানে রাখতে হবে। বান জিজ্ঞাসা করল, কিভাবে আমরা তাকে এখানে আনব? তাই সু বুঝতে পারল যে রিড ফ্র্যাঙ্কলিনকে টোপ হিসেবে ব্যবহার করার কথা ভাবছে। এই কথা শুনে সবাই বলতে শুরু করল যে এটা একটা বাজে পরিকল্পনা। রিড বলল যে এটাই একমাত্র পরিকল্পনা। এরপর তারা এই কাজের জন্য প্রস্তুতি নিতে শুরু করল। তাদের এই পুরো এলাকা খালি করতে হবে। তাই এই কাজের জন্য সে ভূগর্ভস্থ বিশ্বের নেতা হার্ভেকে রাজি করায়। তাকে মোলম্যানও বলা হতো।
তাই তাকে রাজি করায় যে পুরো পৃথিবী কিছু সময়ের জন্য বিপদের মধ্যে আছে, ভূপৃষ্ঠের মানুষকে ভূগর্ভস্থ জায়গা দিতে হবে। সবাই ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো, তাই গ্যালাক্টাস পৃথিবীর কাছাকাছি চলে এলো। রেড ও সু ফ্র্যাঙ্কলিনকে টাইম স্কোয়ারের মাঝখানে রাখে। গ্যালাক্টাস তার জাহাজ থেকে নেমে নিউ ইয়র্কে পৌঁছে গেল। সে এখানকার মাটির গন্ধও পাচ্ছে। সে স্ক্যান করে ফ্র্যাঙ্কলিনকে খুঁজে পেল। গ্যালাক্টাস নিউ ইয়র্কের রাস্তা দিয়ে টাইম স্কোয়ারে পৌঁছেছিলেন। কিন্তু তারপর জনি তার চোখ আক্রমণ করে। সে ফ্র্যাঙ্কলিনকে তার বাড়িতে ফিরিয়ে আনে। রে টেলিপোর্টেশন চালু করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু গ্যালাক্টাস টাওয়ারের মধ্যে পা রাখে না। সে পিছু হটে। সে ফ্যান্টাস্টিক ফোর ভবনে ফ্র্যাঙ্কলিনকে দেখতে পায়। সে তার দিকে এগিয়ে যায়। ফ্যান্টাস্টিক ফোর একসাথে গ্যালাক্টাসকে থামানোর চেষ্টা করে, কিন্তু তাদের সমস্ত আক্রমণ ব্যর্থ হয়। গ্যালাক্টাস বেনকে মহাকাশে ছুঁড়ে ফেলে। জনি যখন তাকে বাঁচাতে যায়, যখন রে গ্যালাক্টাসকে আক্রমণ করতে যায়, তখন গ্যালাক্টাস তাকে পোকার মতো ধরে টানতে শুরু করে। রেডের পোশাক ছিঁড়তে শুরু করে। সে ভয়ে চিৎকার করছিল। তারপর জনি এবং বেন সেখানে পৌঁছায়। তারা রেডকে বাঁচায়, কিন্তু গ্যালাক্টাস গিয়ে ফ্র্যাঙ্কলিনকে তুলে নেয়। সু তার কাছে তার ছেলেকে দেখতে পায়। সে তার সমস্ত শক্তি ব্যবহার করে গ্যালাক্টাসকে থামাতে শুরু করে। এখন সু তার সন্তানকে বাঁচাতে তার সীমার চেয়ে বেশি শক্তি ব্যবহার করছিল। সে গ্যালাক্টাসকে টাইম স্কোয়ারের মাঝখানে ঠেলে দেয়। রেড সুকে থামতে বলছিল। সু বলল, আমার সন্তানকে বাঁচাও। সে তার ছেলের বাইরে আর কিছুই দেখতে পাচ্ছে না। বেনিক ভবনটি ভেঙে ফেলে এবং গ্যালাক্টাসের ভারসাম্য নষ্ট করে। জনি মেশিনটি চালু করে, তাই রিড ফ্র্যাঙ্কলিনকে বাঁচায়। তাই সু তার সমস্ত শক্তি প্রয়োগ করে। সে মারা যাওয়ার কথা ছিল, কিন্তু তবুও গ্যালাক্টাস টেলিপোর্ট করেনি, যার ওপর জনি নিজেকে উৎসর্গ করতে যাচ্ছিল। কিন্তু শালাবল তার জায়গা নিয়ে গ্যালাক্টাসকে ধাক্কা দিয়ে তার সাথে টেলিপোর্ট করে। তাই সবাই সুর কাছে দৌড়ে গেল। সে মারা গেছে। রেড তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করেছিল, কিছুই কাজ করে না। বেন রেডকে থামিয়ে দেয় যে এটি কোনো লাভ নয়। ফ্র্যাঙ্কলিনও কাঁদতে শুরু করে। রেড তাকে শুয়ের ওপর বসিয়ে দেয়। এভাবেই ফ্র্যাঙ্কলিনের শক্তি আমাদের সামনে এসে পড়ে। সে সুকে আবার জীবিত করে তোলে। সু নড়াচড়া শুরু করে। সে আবার শ্বাস নিতে শুরু করে। এটি দেখে ফ্র্যাঙ্কলিন হাততালি দিতে শুরু করে এবং এর সাথে আমাদের গল্পের একটি সুখী সমাপ্তি ঘটে। কিন্তু বন্ধুরা, এই গল্পের একটি মিড ক্রেডিট দৃশ্য ছিল, যেখানে 4 বছর পর যখন সু ফ্র্যাঙ্কলিনকে একটি বই পড়াচ্ছেন, তখন ডক্টর ডম সেখানে আসেন এবং আমাদের গল্প এখানেই শেষ হয়। এর ব্যাখ্যা আপনাদের কেমন লেগেছে মন্তব্য করে আমাদের জানান। ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।